স্বাগত প্রযুক্তি বাংলাদেশে। এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি রিদওয়ানা বিনতে জলিল। আজকের টকশোতে আমরা আলোচনা করব খাগড়াছড়িতে এবং পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতা এবং রাজনৈতিক বিতর্ক নিয়ে। আর এই ঘটনায় দেশ জুড়ে সৃষ্টি হয়েছে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়াও এসেছে। আসলে কি ঘটেছে, কার দায় কতটা এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ কি, তা নিয়েই আজকের আলোচনা। ঘটনার পটভূমি হলো 23 সেপ্টেম্বর খাগড়াছড়ির সদর এলাকায় এক মারমা স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। আর এই অভিযোগের প্রেক্ষিতে যুগ্ম ছাত্র জনতা অর্ধ দিবসের সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করে। পরে 27 এবং 28 সেপ্টেম্বরের মধ্যে জেলা সদর এবং গুইমারায় সংঘর্ষ এবং অগ্নিসংযোগ ছড়িয়ে পড়ে। এতে 3 জন স্থানীয় যুবক নিহত হন, পাশাপাশি সেনা, পুলিশ এবং স্থানীয় অনেক মানুষ আহত হন। সরকারি বেসরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘরবাড়ি ভস্মীভূত হয়। উত্তপ্ত পরিস্থিতিতে জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসক 144 ধারা জারি করেন। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় এবং পুরো জেলা শহর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। এরপর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং জেলা প্রশাসনের সঙ্গে 6 নেতার বৈঠকে আন্দোলনকারীদের দাবির বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। এর প্রেক্ষিতে যুগ্ম ছাত্র জনতা তাদের অবরোধ কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেয়। উল্লেখযোগ্য হলো, অভিযোগকৃত কিশোরীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। আর এই ঘটনার তদন্তে পুলিশ 3টি মামলা রুজু করেছে, যার মধ্যে 1000-এরও বেশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আর এই নিয়ে আমাদের আজকের আলোচনা, পার্বত্য অঞ্চলে অস্থিরতা নিরসনের উপায় কি। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন দুজন অতিথি, বিএনপির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান। আপনাদের দুইজনকে আমাদের অনুষ্ঠানে আজকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই ওয়াদুদ ভূঁইয়া আপনার কাছে জানতে চাবো, আপনি দীর্ঘদিন ধরে খাগড়াছড়িতে সেখানে নেতৃত্ব দিচ্ছেন। এই যে একটা অস্থিতিশীল পরিস্থিতি কিছুদিন পর পর শুরু হয়ে যায়, এটা কি আসলে সরকারের প্রশাসনিক ব্যর্থতা আছে না অন্য কোনো কারণ আছে? সার্বিক বিষয়টা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাদেরকে, আমার সহ আলোচককে। এইটা একদিনের কোনো সমস্যা না, যেটা যে গত 23 তারিখে শুরু হয়েছে, যে ঘটনা আপনি বিশ্লেষণ করলেন, এটাই সমস্যা। এখানেই মানে ছোটোখাটো বিষয় তা না, এটা একটা বড় বিষয় এবং পাহাড়কে নিয়ে একটা আন্তর্জাতিক চক্রান্ত আছে, আন্তর্জাতিক মহলের সুবিধা অসুবিধার বিষয় আছে, ভূ রাজনীতিগত বিষয় আছে। সেই জন্যই এটা 1972 সাল থেকে সমস্যার শুরু হয়েছে। তো 72 সাল থেকে শুরু হওয়ার প্রেক্ষাপট যদি একটু বলতে হয়, আমি তো বলে টুকটাক এই বিষয়ে অনেক জায়গায় বলেছি। তৎকালীন পাহাড়িদের নেতা ছিল মানবেন্দ্র নারায়ণ লারমা। তিনি দেশ স্বাধীন হওয়ার পরে দেশের প্রধান শেখ সাহেবের কাছে আসেন, ওনার একটা দল নিয়ে আসেন, টিম, চারু বিকাশ চাকমা, মানবেন্দ্র লারমা সহ এদের নেতৃত্বে আসেন। এসে বলেন, কিছু দাবি দাওয়া উত্থাপন করেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমাদেরকে আমাদের বৈচিত্র্য, কালচার বা সংস্কৃতির রক্ষার্থে কিছু সুযোগ সুবিধা আপনারা আমাদেরকে দেন, আমাদের ডিমান্ডগুলো ফিল আপ করেন। ডিমান্ডগুলো অনেক বড় এবং ব্যাপক ছিল না, কিন্তু শেখ সাহেব এগুলোকে খুব একটা গুরুত্ব দেননি এবং দিতে পারেন নাই, হয়তো উনি এভাবে আমলে নেননি। এরপরে লারমা সংসদ সদস্য হয়ে যখন সংসদে আসেন, তখন তিনি সংসদের একটা প্রধানমন্ত্রীকে সিরিয়াসলি ধরেন শেখ সাহেবকে, যে না আমাদের এগুলো করতেই হবে। এটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ সাহেবের সাথে লারমার একটা বিরোধ সৃষ্টি হয়, মানসিক দূরত্ব সৃষ্টি হয়। হওয়ার পরে শেখ সাহেব যখন রাঙ্গামাটিতে আপনার জনসভা করতে যায়, সেখানে তিনি বলেন যে লারমা, তোমার বার্মা যাওয়ার রাস্তা আমি বন্ধ করে দেব এবং পাহাড়ে আমি ডিভিশন শূন্য মোতায়েন করব। তার মানে কি রাজনৈতিক একটি ইন্ধনও আছে, যে রাজনৈতিক যারা লিডার ছিলেন তারাই আসলে এই উত্তেজনাটা দীর্ঘদিন ধরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উত্তেজনাটা আসলে তখন তো শুরু, আমি যখনকার প্রেক্ষাপট বলছি তখন মাত্র শুরু। লারমা তখন সংসদে বা সংসদের বাইরে শেখ সাহেবের সাথে যখন বনিবনা হয়নি, তখন বার্মা কানেকশন সৃষ্টি করে, বার্মার সাথে কানেকশন সৃষ্টি করে, সেখান থেকে কিছু যোগান, সাহস, ব্যাকআপ নেওয়ার চেষ্টা করে। ইন্ডিয়ার সাথে না, তখন বার্মার সাথে ছিল। এই জন্য শেখ সাহেব বললো যে লারমা, তোমার
বারবার যাওয়ার রাস্তা আমি বন্ধ করে দেবো, পাহাড়ে ডিভিশন শূন্য বন্ধ করে দেবো, তুমি ইয়েতে চলে আসো, মানে ভালো জায়গা ভালো পথে চলে আসো, বাংলাদেশের মানুষের সাথে মিশে যাও, বরঞ্চ তোমাদের দাবি দাও বাদ দাও, আমি তোমাদেরকে বাঙালিতে প্রমোশন দিয়ে দিলাম, তোমরা উপজাতি থাকবে কেন, তোমাদেরকে উপজাতি থেকে জাতিতে নিয়ে আসো। সেটি তারা কেন মেনে নিল না? তারা সেটা মেনে নেই বলে সংঘাতের শুরু। তারা আমাকে যদি চাইনিজ হতে বলে, জাপানিজ হতে বলে আমি হব, এরকম ভাবে তারা ইয়ে হতে চায়নি, মানে বাঙালি হবে কেন। তো এই জায়গায় মূলত সংঘাতটার সূত্রপাত শুরু হওয়ার পরে লালমারা তার একটা জনসংহতি সমিতি নামে একটা সংগঠন জন্ম দেয়। জনসংহতি সমিতির একটা সশস্ত্র শাখা তারা তৈরি করে। সেই সশস্ত্র শাখাটার নাম হলো শান্তি বাহিনী। এই শান্তি বাহিনী 72-73 সালের দিকেই প্রথম আমাদের নিরাপত্তা বাহিনী এবং আমাদের পুলিশের উপরে অ্যাম্বুশ করে এবং খোঁজ নিয়ে জানা যায় যে কিন্তু চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে বর্তমানে 4টি সশস্ত্র উপজাতি গোষ্ঠী আছে। 5টি সশস্ত্র উপজাতি গ্রুপ আছে। সংশোধন করে নিলাম 5টি। আপনার নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত জিল্লুর রহমান, আপনার কাছে এবার আমার প্রশ্ন, সেটা হচ্ছে খাগড়াছড়িতে কিছুদিন আগে যে ঘটনাটি ঘটলো, এটা কি আপনার মনে হয় কোনো সামাজিক ঘটনা নাকি কোনো রাজনৈতিক বা অন্য কোনো ইন্ধন এখানে রয়ে গেছে? ধন্যবাদ। আপনার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং দেশের বর্তমান বার্নিং একটা বিষয়। এটার মধ্যে আমাদের প্রাক্তন সংসদ সদস্য, ওনারও বাস্তব অভিজ্ঞতা কিছু আছে, উনি কিছু ব্যাকগ্রাউন্ড তুলে ধরেছেন। সূত্রতে আপনি যেটা বলেছিলেন এটা কিন্তু আমি বলবো আলোচনাটা একটা বিশাল ক্যানভাসে প্রয়োজন, টকশোর এত অল্প সময় বলা সম্ভব নয়। এটার উপরে আমাদের গবেষণা আছে, প্রেজেন্টেশন আছে, আমাদের যুদ্ধ করার অভিজ্ঞতা আছে। সো এগুলো অনেক বড় ব্যাপার, তো অনেক পিছিয়ে না যে আমি শুরু করব। প্রথমে আপনি বলেছিলেন এখানে কোনো ব্যর্থতা আছে কিনা, তো আমি সেই জায়গা থেকে শুরু করি। অবশ্যই বিরোধ থেকে এটা শুরু হলো, রাইট। এই যে খাগড়াছড়ির যে ঘটনাটা, এটা সরকারের কোনো ব্যর্থতা আছে কিনা, প্রশাসনের কোনো ব্যর্থতা আছে কিনা আপনি জিজ্ঞেস করেছিলেন। এই জায়গাটায় আমি একজন ধরেন রণকৌশলী, আমি যুদ্ধ করি, যারা বিশ্বরাজ, যারা স্ট্র্যাটেজিস্ট, যারা সিকিউরিটি অ্যানালিস্ট, যারা আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ আছে আমাদের দেশে, অনেক নাম করা আছে, তারা সবাই শঙ্কা প্রকাশ করেছে। একটু ব্যাকগ্রাউন্ডে গেলে সবার লিঙ্ক করতে সুবিধা হবে। আপনি দেখুন, উনি যেটা বলছেন এম এন লারমা, উনি শুধু যে তার কিছু ভিন্ন সত্তা নিয়ে শেখ মুজিব সাহেবের কাছে এসছিলেন তা না, তার সঙ্গে তার অটোনমিও ছিল। সেখানে একটা বিষয় যে উনি যেটা বলেছে, আমি সেটাকে অ্যাগ্রি করি, সেটা হলো যে তোদের বাঙালি করে দিলাম, প্রমোট করে দিলাম। বিষয়টা এত সহজে সিদ্ধান্ত দেওয়ার বিষয় না। ওইখানে যদি রাষ্ট্র পরিচালনায় কিছু বিষয় থাকে যেখানে অনেক অভিজ্ঞ লোকের মতামত নেওয়ার প্রয়োজন হয়, ওই জায়গায় যদি একটা আপনার কমিশন গঠন করা হতো, একটা কমিটি গঠন করা হতো, সেই পার্বত্য অঞ্চলের নেতাদের নিয়ে, কারবারিদের নিয়ে, স্থানীয় বাঙালি অধিকার পরিষদের নেতাদের নিয়ে, সরকারের পক্ষ থেকে যাদের থাকা আমলা এবং নিরাপত্তা বিশ্লেষক যারা আছে, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে যারা আছে, সকলকে নিয়ে যে এটা নিয়ে তোমরা স্টাডি করে একটা রিকমেন্ডেশন সরকারকে দাও উইদিন দি ফ্রেমওয়ার্ক অফ আওয়ার কনস্টিটিউশন। তাদের জাতিসত্তা নিয়ে যে দাবিগুলা করছে কতটুকু মেনে নেওয়া যায় সেটা নিয়ে একটা সুপারিশ মালা দাও। এটা বিশ্বের অনেক দেশে আছে। এই ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের জন্য কিছু সুযোগ সুবিধা দিয়ে ওই জাতিগতভাবে এক দেশ একভাবেই তারা চলছে। যেমন আমি যদি এখন প্রশ্ন করি যে শুধুমাত্র উনি যেটা বলছে যে আপনাকে যদি জাপানি বলা হয়, আপনাকে কোরিয়ান বলা হয়, আপনি কি মানবেন? শুধু ওই জায়গাটা যদি হয় সেটা তো আমাদের আইডেন্টিফাই করার দরকার ছিল। যেমন আমি মুসলিম, আমাকে যদি বুদ্ধিস্ট বলা হয়, আমি ইসলাম ধর্ম অবলম্বী,
তো আমি ডেফিনেটলি মেনে নিতে চাইবো না, এটা একটা ইগোয়েটিক ব্যাপার। বিষয়টা কি আসলে তাই ছিল? আবার একটা কথা বলা হয় যে পাহাড়ে, আমরা একটা বিরতিতে যাব, প্রশ্ন রেখে যাচ্ছি, আমরা বিরতিতে ফিরে আমরা কথা বলবো। জি জি বলবেন। তো এইটা যদি শুধুমাত্র পরিচয় পরিচিতি ধর্মের ব্যাপার হয়ে থাকে, তাতে তো দেশের বড় কোনো ক্ষতি ছিল না। সেখানে একটা কমিটি করে দেওয়া যেত, তারা যদি সুপারিশ করতো যে ঠিক আছে তাদেরকে এই পরিচয়তে আমাদের সংবিধানে অন্তর্ভুক্তি করি, তারা তো বলছে যে আমরা সংবিধানে অন্তর্ভুক্তি হতে চাই। তো তারা সংবিধানের ভিতরে অন্তর্ভুক্তি চায়, আমি যদি তাদেরকে বলি বিচ্ছিন্নতাবাদী, এটা কি এক পেশের দৃষ্টিভঙ্গি কিনা? এখন সময় আসছে এগুলো আলোচনা, আর এগুলো অ্যাড্রেস করতে গেলে দুইটা দিক আমাদের আলোচনা আসতে হবে। একটা আছে হচ্ছে রাজনৈতিক দিক, পলিটিক্যাল দিক, আর একটা হচ্ছে সামরিক দিক। এই দুটাকে আলোচনা করব আমরা বিরতির পর। দর্শক, প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি একটি বিরতির সঙ্গেই থাকবেন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় হচ্ছে পার্বত্য অঞ্চলে অস্থিরতা নিরসনের উপায় কি। আলোচনা করছিলাম, ওয়াদুদ ভুইয়া আছেন আমাদের সাথে, সেই সাথে আছেন অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান। ওয়াদুদ ভুইয়া, আপনার কাছে একটু আসতে চাই, সেটা হলো যে আপনি এর আগে প্রেক্ষাপটগুলো বলছিলেন, কতদিন আগে থেকে কি ধরনের দ্বন্দ্ব শুরু হয়েছে। এখানে কি সরকারের কোনো অযোগ্যতার প্রতিচ্ছবি, নাকি এর পেছনে অন্য কোনো ইন্ধন, অন্য কোনো কারণ রয়েছে? আপনি সেখানে স্থানীয় হিসেবে কি পর্যবেক্ষণ করেছেন? আমি মনে করি এটা বাইরের তো ভূ রাজনৈতিক আছে, যে বাইরের তো অনেক খেলাধুলা আছে। প্রতিবেশী দেশ বলেন, ইউরোপ বা পশ্চিমা বলেন, তাদের হিল ট্যাক্স নিয়ে অনেক ধরনের। কেননা এই যে আপনি নিশ্চয়ই একটু ইন্টারাপ্ট করলাম, সেটা হলো যে খাগড়াছড়ির বিষয়গুলো নিয়ে কিন্তু ভারত এবং আওয়ামী লীগের ইন্ধন আছে, এমন কথাও কিন্তু বলেছেন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা। জি, আমি নিজে বলেছি, বিশেষ করে আগে তো আছে, বিশেষ করে এবারের ঘটনাটা, আপনি আপনার প্রশ্নতে যাই, সরকারের ব্যর্থতা দায় আছে কিনা। শুধু এই সরকার না, এর আগে আমি শুধু এই সরকারের কথা বলবো না, এই 72 সাল থেকে 73 সাল থেকে যে সমস্যাটা আছে, আমি বলবো সকল দল, যতগুলো দল এই সময়ের মধ্যে আসছে সরকার, প্রত্যেকটা সরকারের ব্যর্থতা আছে, দায় আছে। তারা এটাকে ওভারলুক করে চলে, এটা মনে হয় যেন আমাদের একটা অঙ্গ না, অঙ্গের বাইরে, এটাকে ওভারলুক করে চলো, দায় সারা ভাব। মানে হিল ট্যাক্সের যে আমার যে 1/10 দেশের, এটাকে যে একটা প্রবলেম, এই প্রবলেমটাকে সরকারগুলো কোনোভাবে সিরিয়াসলি নেয় না। যে সরকারে আসুক, কেন নেয় না সেটা আমারও প্রশ্ন, কেন নেয় না। আমিও তো একটা সরকারের সাথে কাজ করেছি, আমি দেখেছি সেখানে তারা নির্ভরশীল হয়ে যায়, সরকারগুলো নির্ভরশীল হয় প্রশাসনের উপরে, বিভিন্ন ইয়ের উপরে, এজেন্সির উপরে নির্ভরশীল হয়ে যায়। এখন প্রশ্ন হলো, আমাদের এজেন্সিগুলো যতটা না বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা কামায়, ততটা কিন্তু হিল ট্যাক্সের ইনসার্জেন্সি, সন্ত্রাস, এগুলো নিয়ে খুব একটা অ্যাটেনশন দেয় না। দেখা গেল, আমি যে ওখানকার বাসিন্দা হিসেবে বলছি, তারা একটা কার সাথে কার জমি নিয়ে মারামারি হয়েছে, কার সাথে কার কী হয়েছে, ওগুলোতে তারা যত অ্যাটেনশন দেয়, হিল ট্যাক্সের যে এই যে সশস্ত্র গ্রুপগুলো কি করছে, কেন করছে, কবে কি করতে পারে, এটা নিয়ে আমার মনে হয় ওদেরও কম, অ্যাটেনশন কম। সরকারগুলোর তো অ্যাটেনশন কমই, এবং তারাও কিন্তু দাবি করে আসছে বারবারই। এটা আমার অবসরপ্রাপ্ত জিল্লুর রহমান, মেজর অবসরপ্রাপ্ত জিল্লুর রহমান, আপনার কাছে একটি প্রশ্ন ছিল, আমি আগেও আবারও ফিরবো আপনার কাছে। আমি এটা শেষ করি যে এটা সমস্যাটা সরকারের বললাম, আর ওই দিনের ওই সময়ের বিষয়টা, আপনি যেটা দুজনকে এই প্রশ্নটি করবো, সেটা হচ্ছে সবসময় বলা হয় যে পাহাড়ে সেনাবাহিনী কেন, এই কথাটা বলা হয়। তো এই আপনি বলছেন যে যারা আসলে এই সশস্ত্র গোষ্ঠী আছে, গ্রুপ আছে ইউপিডিএফ থেকে, ওরা কি তাহলে বলা হচ্ছে যে তারা তাদের অধিকার আদায় আসলে বিভিন্ন ধরনের অপহরণ, অস্ত্র, চাঁদাবাজি, এগুলো কর্মকাণ্ড চালিয়ে যাবার জন্য আসলে তারা সেনাবাহিনীকে দেখতে চায় না, এমন একটি বিষয় আছে? আপনার কাছেও এই প্রশ্নটি আছে, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? হ্যাঁ, তাদের দৃষ্টিভঙ্গি থেকে যদি বিবেচনা করা হয়, নিশ্চয়ই তাদের যুক্তি আছে। যে চুরি করে তার যুক্তি থাকে, যে ঘুষ খায় তার নিজের আত্মোপলব্ধি থাকে যে আমার এই অর্থের প্রয়োজন। ঠিক তদ্রূপভাবে সেনাবাহিনী এটা তো একটা রাষ্ট্রীয় দায়িত্ব, সেটা পরে আসছি, আপনি আমার কথার ভিতরে সব পেয়ে যাবেন। সেনাবাহিনী একটা স্বাভাবিক গণতান্ত্রিক শান্তিপূর্ণ এলাকায় উপস্থিতি কেউ কামনা করে না। সেনাবাহিনীর উপস্থিতি হলে সেই এলাকায় স্বাভাবিক কর্মকাণ্ডে মানুষ একটু অস্বস্তি বোধ করে। আবার যেখানে ডিস্টার্ব এরিয়া, অশান্তি বিরাজ করে, সশস্ত্র গ্রুপ গড়ে ওঠে, সাধারণ শান্তিপ্রিয় মানুষের
শান্তি বিঘ্নিত করে, সেইখানে সেনাবাহিনী উপস্থিতি জনগণ সমর্থন করে। এখন আসেন সেনাবাহিনী কেন, ওই যে আমি আগে এক জায়গায় বলেছিলাম 1 2 3 4 সেনাবাহিনী পাহাড় ছাড় এই ধরনের স্লোগান তারা দিয়েছে। তো এই স্লোগান দেওয়া তো এটা মানুষের মন জয় করার জন্য। প্রকৃত অবস্থা হচ্ছে সেনাবাহিনী তো নিজে কোনো সিদ্ধান্ত নেয় না, এটা হচ্ছে সরকারের সিদ্ধান্ত, সরকারের একটা টুলস সেনাবাহিনী। এখন আসুন সেনাবাহিনী ওখানে কেন গেল, সেনাবাহিনী কেন গেল প্রথম দফায় একটু আলোচনা করেছিলাম যে দেখেন এখানে আপনার মূল সংকট কোথায়, এটা রুটে যেতে হবে। রুটে প্রথম হচ্ছে ভারতের ফরেন পলিসি স্ট্র্যাটেজি, যেটা সেটা আপনার জানতে হবে যে তারা বাংলাদেশকে সবসময় ডিস্টেবলাইজ রাখবে দৌড়ের উপরে রাখার জন্য। কেন, তার পিছনে আরও অনেক তাদের স্বার্থ আছে, সেটা সময় লাগবে ব্যাখ্যা করতে, একটা একটা করে আসি। দেখুন 75 সালে শেখ মুজিবুর রহমান তার ক্ষমতা ছাড়ার পরে, তার সরকার যাওয়ার পরে 77 সাল থেকে এই বিসিজিএস তারা তাদের আর্ম উইং তৈরি করলো, ভারতে চলে গেল। তার আগে উনি প্রথমে যেটা বলেছে, প্রাথমিক অবস্থায় এই এমএন লারমা সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জনমত সৃষ্টি করে, সৃষ্টি করার পরে উনি যেটা বলেছে যে শেখ মুজিবুর রহমান বলেছিল যে তোরা বাঙালি হয়ে যা। এরপরে সেখানে একটা অপারেশন শেখ মুজিবুর রহমান ওনার জীবদ্দশায় চালিয়ে এদেরকে ধরে ধরে কাপ্তাইতে এক জায়গায় করেছিল, সেখানে পায়ে পড়ে মাপ ঠাপ চাওয়ার পরে বলে যা মাফ করে দিলাম। তখন স্থির ছিল। আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর তারা ভারতের সহায়তায় এই শান্তি বাহিনী তাদের আর্ম উইং তৈরি করে, তারা গেরিলা যুদ্ধে নেমে পড়ে। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, অখণ্ডতা রক্ষার জন্য এদেশের অতন্দ্র প্রহরী সেনাবাহিনী সেদিন অকাতরে সরকার আদেশ দেওয়ার সাথে সাথে বুকের রক্ত ঝরিয়ে দিয়েছে। আমার হাজার হাজার সৈনিক, আমি শুধু সৈনিক বলবো না, পুলিশ, আনসার, বিজিবি, বেসামরিক প্রশাসনের লোক জীবন দিয়েছে। উনি সেখানের একজন প্রতিনিধি। কিন্তু আমরা পিছপা হয়নি। দেশের মানুষের সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বোচ্চ সেনাবাহিনী দিয়েছে। আজকে যারা সেনাবাহিনী নিয়ে কথা বলে, তারা ওখানে কখনো যুদ্ধ করেছে? ঘরে বসে কিছু সুশীল আছে যাদের বাস্তব অভিজ্ঞতা নাই, তারা মনে করে সেনাবাহিনী এমনি এমনি গেছে। শুধুমাত্র সেলিব্রেল ম্যালেরিয়াতে আমার শত শত সৈনিক মারা গেছে, আমার শত শত মানুষ শহীদ হয়েছে। তারপরও আমার সেনাবাহিনী প্রতিটি সদস্য সন্তানের মুখ দেখতে পায় না, পরিবারের সাথে থাকতে পারে না, জঙ্গলের ভিতরে বছরের পর বছর থেকেছে এটাকে পাহারা দেওয়ার জন্য। তারা থাকার জন্য ওখানে যায়নি। এখন আমি বলি সেনাবাহিনী কেন, শুধু সেনাবাহিনী দিয়ে হবে না। আরেকটা কথা বলি, অনেকে সহজে বলছে যে ক্যাম্প আরও বাড়ায় দিতে হবে, অর্থাৎ পূর্বে যে ক্যাম্পগুলো তুলে নেওয়া হয়েছে সেই 250 ক্যাম্প আরও সেখানে ডিপ্লয় করা হোক। আবার কেউ বলবে রিইনফোর্সমেন্ট করা হোক। এটা ঠিক আছে, এটা একদিকের কথা, কিন্তু অন্যের দিকে আমরা যারা এই রণকৌশলের উপরে লেখাপড়া করেছি, গবেষণা করেছি, এই ইনসার্জেন্স কমব্যাট করতে গেলে তার মূল জিনিস হচ্ছে ইউ হ্যাভ টু উইন দি হার্ট অ্যান্ড মাইন্ড অফ দি নেটিভ পিপল। তাদের মন জয় করতে হবে। আমার এই সেনাবাহিনী সারা বিশ্বে যুদ্ধ বিধ্বস্ত দেশে সেখানে আমরা সুনাম খ্যাতি অর্জন করে এনেছি দেশের জন্য। আজকে প্রবলেম কেন? এখন রাজনৈতিক উইং, আমি সেটা বলছি দুইটা। আমাদের রাজনৈতিক অঙ্গনে ইমিডিয়েটলি একটা হাই লেভেলের পাওয়ার দিয়ে একটা কমিশন গঠন করে দেওয়া হোক, যেখানে আমরা আলোচনা করবো। আমরা আজকে বিরতিতে যেতে হবে। জনাব ওয়াদুদ, আপনার কাছে একটি প্রশ্ন রেখে আমি যেতে চাই যে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেছেন যে সব সরকারের অঙ্গীকারী অস্বীকারের ধারা একই, কখনোই তদন্ত হয় না, কারণ এক্ষেত্রে স্থানীয় নেতারা জড়িত থাকেন। এই উত্তরটা আপনার কাছে আমি চাই, প্রশ্ন রেখে গেলাম। দর্শক, প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। স্বাগত আরও একবার প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। ওয়াদুদ ভুইয়া, আপনার কাছে প্রশ্ন ছিল যে আনু মোহাম্মদ বলেছেন যে সব সরকারের অস্বীকারের ধারা একই,
কখনো তদন্ত হয়নি, কারণ এসব ক্ষেত্রে স্থানীয় নেতারা জড়িত থাকে। আপনি এই কথা কি বলবেন? আনু মোহাম্মদ ভাইকে আমি অনেক শ্রদ্ধা করি, তবে তিনি যেমন খুব ভালো কথা বলেন দেশের জন্য, জাতীয় প্রশ্নে, কিন্তু পাহাড়ের ইস্যুতে উনি এক পেশে কথা বলেন। আংশিক ওনার কিছুটা সত্যতা থাকতে পারে। আসলে তদন্ত হয় না কথাটা ঠিক না, তদন্ত হয়, এবং সব সরকারে এটা অস্বীকার করে ঘটনার, এটাও সত্যি না, স্বীকার করে। স্থানীয় নেতাদের কি এমন ক্ষমতা আছে যে স্থানীয় নেতারা তদন্ত থামিয়ে দিতে পারে? পাহাড়ের স্থানীয় নেতাদের পাওয়ারটা আগে রিয়েলাইজ করতে হবে। স্থানীয় নেতাদের অত বেশি পাওয়ার নাই, থাকলে সন্টুল আলমা থাকতে পারে, ইউপিডিএফের প্রসিদ্ধের থাকতে পারে। উনি কাদেরকে ইঙ্গিত করছে আমি জানি না, উনি সর্বৈব এটা মানে ভুল বলেছে বা সত্য বলে নাই। এটা এমন, এটা যেমন বলবো। অ্যান্ড প্রশ্ন হলো যে, যেটা আপনার শুরুতে প্রশ্ন করেছিলেন সেটা একটু বলে শেষ করি। এই সমস্যাটা রিসেন্ট, এই যে চলমান সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু সৃষ্টি করেছে একটি সশস্ত্র গ্রুপ ফায়দা নেওয়ার জন্য। তাদেরকে টাকা পয়সা অর্থ দিয়ে ব্যাকআপ দিয়েছে পতিত আওয়ামী সরকারের বিদেশে থাকা দেশে থাকা নেতারা অনেক টাকা দিয়েছে, যে তোমরা এমন একটা ইস্যু তৈরি করো, এবং বিদেশি একটি শক্তি টাকা দিয়েছে, তোমরা এমন একটা ইস্যু তৈরি করো, আগুন জ্বালাই দাও, অস্থিতিশীল অবস্থা, এটা ন্যাশনালিজম এফেক্ট হয় এবং ন্যাশনালিজম ভোটটা যেন ইফেক্ট হয়ে যায়। এই জন্য কিন্তু একটা কর্নার থেকে শুরু করো। একটা আপনি টেম্পার গ্লাসকে এমনি হাতুড়ি দিয়ে ভাঙতে পারবেন না। টেম্পার গ্লাসকে যদি আপনি কোনায় বাড়ি মারেন, কোনায়, তাহলে কিন্তু পুরাটা ঝুরঝুর করে পড়ে যাবে। ঠিক তেমনিভাবে তারা চেয়েছিল দেশের একটা কোনার থেকে আঘাত করবে, সারা বাংলাদেশ জ্বলে উঠবে। সেনাবাহিনী কেন থাকবে না, এই যে তারা দাবি করে থাকবে কেন? সেনাবাহিনী থাকলে তো ওরা যেটা চাচ্ছে, ওরা বন্দুক গুছিয়ে চাঁদাবাজি করবে, বন্দুক গুছিয়ে চলবে, ওই এলাকাটাকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করবে, আলাদা প্রশাসন চালাবে। ওই জিনিসটা তো সেনাবাহিনী উপস্থিত থাকলে হবে না। যেমন ডিসি কি কাজ করতে পারবে আর আপনি মনে করেন? আপনি যেতে পারবেন ওখানে? আমি থাকতে পারবো? তাহলে আমি থাকতে পারবো না। সেনাবাহিনী না থাকলে ডিসি অফিস করতে পারবে না, প্রশাসন চলবে না, তাহলে আমি শেষ করে দিচ্ছি। এদিকে আসে যে শান্তি বাহিনীর কথাটা আসছিল একবার। শান্তি বাহিনীর বর্বরতা যে কি নৃশংস ছিল, রাতের আধারে পাহাড়ের মানুষগুলোকে, বিশেষ করে বাঙালিদেরকে বাড়ির দরজা বন্ধ করে আমাদের আসলে থামতে হচ্ছে খুবই স্বল্প সময়ের জন্য। জিল্লুর রহমান, আপনার কাছে জানতে চাই যে শান্তি শুধু কি প্রশাসনের দায়িত্ব, নাকি এটা একটি সামাজিক এবং রাজনৈতিক অঙ্গীকার? আপনি শেষ করবেন কি বলে? এটা সামাজিক দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, ব্যক্তি দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, সর্বোপরি এটা গ্লোবাল রেসপন্সিবিলিটি। এখন আপনি যে প্রশ্নটা প্রথমে করেছিলেন সেটা শেষ করতে পারি নাই। এটা একটা বড় পরিকল্পনা। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বলেও অনেকে যারা ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে স্টাডি করে না, তারা ভুল বোঝে। আইআর-এর একটা থিওরি, ইন্টারন্যাশনাল রিলেশনসের একটা থিওরিতে বলা হয়, ইউর নেইবার ইজ ইউর ন্যাচারাল এনিমি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস থিং। এই যে বড় দুর্গাপূজা সামনে রেখে, এটা ভারতের গোয়েন্দার বড় পরিকল্পনা ছিল যে হিলে একটু ঘটনা ঘটায় দিতে পারলে, এটা সারা দেশে যে পূজার যে উৎসব, সেখানে কালিমা লেপন করে দিতে পারলে, ছোট্টখাট্ট কোনো ঘটনা ঘটায় দিতে পারলে, এই সরকারকে ব্যর্থ করে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যাবে। এটা বিভিন্নভাবে চেষ্টা করেছে, শুধু পশ্চিমাদের খাওয়াতে পারে নাই। অনলি ডক্টর ইউনূস সিম্বল সামনে আসে বিদায় কেউ বিশ্বাস করে নাই। তাকে তো তালেবানও বানিয়েছিল, তো উনি নিজে বলছে জাতিসংঘে আমার তো দাড়িও নাই, তারা আমাকে তালেবানও বানিয়ে ফেলেছিল। তো এইটাকে এখন কিভাবে সমাধান করা যাবে? সেনাবাহিনী নিয়ে বলছিলেন, আমি প্রথমে বলেছি একটা হচ্ছে রাজনৈতিক আর একটা হচ্ছে সামরিক। এখন সামরিক দিক থেকে সরকার ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে, যে সামরিক বাহিনী যাবে সেখানে সার্ভে করে রিইনফোর্সমেন্ট করতে হবে, দেখতে হবে। একটা কোর কমিটি করে দিয়ে শেষ করতে হচ্ছে। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। যেখানে দর্শক, শেষ করছি প্রযত্নে বাংলাদেশের আমাদের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গেই থাকবে।